ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ, অক্সিজেন সরবরাহে বাধা দিলে ফাঁসির হুঁশিয়ারি। টিকা আটকানো, বাংলাদেশের সাথে চুক্তির বরখেলাপ। করোনায় আরও ৮৩ মৃত্যু, নতুন শনাক্ত ২,৬৯৭। বৃহস্পতিবার থেকে চলবে গণপরিবহনও। আরমানিটোলায় দগ্ধরা কেউ শঙ্কামুক্ত নন, আহত দম্পতি লাইফ সাপোর্টে। দেখছেন ATN নিউজ। নিউজ এট 8-এ আপনাদের সঙ্গে আছি আমি উর্মি আহসান। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL, Angle, Channel, HB, VSL, Vikrampuর Steel Limited। এবারে পুরো সংবাদ। ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। একদিনে মৃত্যু ছাড়িয়েছে ২,৫০০। ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যাও পৌঁছে গেছে ৩.৫ লাখের কাছাকাছি। অক্সিজেন সংকটে করোনা রোগীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দিল্লি হাইকোর্ট এক রায়ে সতর্ক করেছেন, করোনা রোগীদের অক্সিজেন সরবরাহে গাফিলতি দেখা গেলে কেন্দ্র, রাজ্য বা স্থানীয় কোনো স্তরের কোনো আমলাকেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে তাকে ফাঁসিতে ঝোলানো হবে। ভারতের হাসপাতালগুলোর ভেতরে আর বাইরে করোনা রোগীদের আহাজারি আর আর্তনাদ বেড়েই চলেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী করোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,৪৬,৭৮৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬৬,০০,০০০ বেশি। এছাড়া একদিনের রেকর্ড মৃত্যু ২,৬২৪ জনের। এ পর্যন্ত ১,৮৯,০০০ জনের প্রাণহানি হয়েছে করোনায়। এমন পরিস্থিতিতে চ্যালেঞ্জের মুখে দেশটির স্বাস্থ্য ব্যবস্থাপনা। পর্যবেক্ষকরা বলছেন, গত কয়েক মাসে স্বাস্থ্যবিধির প্রতি অবহেলার খেসারতি গুনছে ভারত। এভাবে করোনার নতুন ধরনও বিপদ বাড়িয়েছে বহুগুণ। এপ্রিলের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ভারতে সংক্রমণ বেড়েছে ৭১%। কোভিডে দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে ৫৫%। করোনা দ্বিতীয় ধাক্কা সামাল দিতে নাজেহাল ভারতের প্রশাসন। অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে রোগীদের। অক্সিজেনের অভাব বিভিন্ন হাসপাতালে। সবশেষ শনিবার দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের ঘাটতিতে ২৫ জন কোভিড রোগীর মৃত্যু হয়। জরুরি ভিত্তিতে অক্সিজেন পাঠাতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে শনিবার দিল্লি হাইকোর্ট একটি মামলা পর্যবেক্ষণে বলেছেন, করোনা রোগীদের অক্সিজেন সরবরাহে গাফিলতি দেখা গেলে কেন্দ্র, রাজ্য বা স্থানীয় স্তরের কোনো আমলাকেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে তাকে ফাঁসিতে ঝোলানো হবে। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউকে সুনামি আখ্যা দিয়ে হাইকোর্ট হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহে কারো গাফিলতি আছে কিনা খতিয়ে দেখতে বলেছেন। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। প্রতিদিনই ভাঙছে রেকর্ড। নতুন রোগী শনাক্ত আর মৃত্যুর দীর্ঘ মিছিলে ভারত এখন সারা বিশ্বের গণমাধ্যমে সবচেয়ে বড় সংবাদ শিরোনাম। জীবন বাঁচাতে প্রয়োজনীয় অক্সিজেনের অভাবে অসহায় আত্মসমর্পণ করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। মফিদুল তপুর রিপোর্ট। The Frontline, an emergency room in a COVID hospital. করোনার দ্বিতীয় ঢেউ সবচেয়ে ভয়ঙ্করভাবে আছড়ে পড়েছে ভারতে। প্রতিদিনই শনাক্তের রেকর্ড ভেঙে বিশ্ব গণমাধ্যমে সংবাদ শিরোনাম দেশটি। সেই সঙ্গে পাল্লা দিয়ে ভাঙছে করোনায় মৃত্যুর রেকর্ডও প্রতিদিন। There are next to no ICU beds in a city. বেশ কটি রাজ্য সরকার ও কেন্দ্রে মোদির বিজেপি সরকারের বিরুদ্ধে করোনা আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে তথ্য গোপনের অভিযোগ ছিল মহামারীর শুরু থেকেই। তবে এখন আর অভিযোগ করার মতো অবস্থাতেও নেই ভারতের মানুষ। অসুস্থ স্বজনদের নিয়ে হাসপাতালে ছুটে বেড়ানোই যেন তাদের নিয়তিতে পরিণত হয়েছে, একটু অক্সিজেনের আশায়। People are being turned away, but they don't know where they'll find oxygen or a bed. দিল্লি, মুম্বাই, মিরাট, গুজরাট, হরিয়ানা সহ ভারতের বড় শহরগুলোর হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়। আইসিইউর বেড খালি নেই, শুধুমাত্র মৃত্যুই পারে আরেকজন রোগীকে হাসপাতালে ভর্তির সুযোগ করে দিতে। সরবরাহ বজায় রাখতে উৎপাদন প্লান্ট থেকে সরাসরি ট্রেনে করে বিভিন্ন রাজ্যে পৌঁছে দেয়া হচ্ছে অক্সিজেন। যদিও সেখানেও অভিযোগ,
বিজেপি নিয়ন্ত্রিত রাজ্যগুলো পাচ্ছে অগ্রাধিকার। Those which are not run by the BJP are complaining that they are not getting priority when it comes to oxygen supplies. So that is another big issue which is facing the country right now. ভারতের পরিস্থিতি এতটাই সংকটজনক যে মৃতদের সৎকারে শ্মশান ঘাটগুলোতে জ্বলছে গণচিতা। বন্ধ হয়ে যাওয়া শ্মশানগুলোও খুলে দিতে হয়েছে সৎকারের কাজে। গোরস্থানে দ্রুত কবর খুঁড়তে ব্যবহার করা হচ্ছে এক্সকেভেটর যন্ত্র। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে করোনা নিউজ আপডেট। ভারত থেকে যথাসময়ে ভ্যাকসিন পেতে সরকারকে শক্ত পদক্ষেপ নিতে বলেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এমডি নাজমুল হাসান পাপন। শনিবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়ে নাজমুল হাসান পাপন বলেছেন, আগাম টাকা দিয়ে টিকা কিনেছে বাংলাদেশ, ভারত সরকার কোনোভাবেই টিকা আটকে রাখতে পারে না। ভারত থেকে কেনা এবং উপহার পাওয়া 1,03,00,000 ডোজ ভ্যাকসিন দ্রুত ফুরিয়ে আসছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, যেভাবে প্রথম এবং দ্বিতীয় ডোজের টিকা দেওয়া চলছে তাতে মে মাসের মাঝামাঝিতেই টিকা সংকটে পড়বে বাংলাদেশ। টিকা দিতে এসে সাংবাদিকদের একই কথা বলছেন পুনের সেরাম ইনস্টিটিউট থেকে টিকা সরবরাহ করতে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক। সিরাম ইনস্টিটিউট আমাদেরকে লিখিত জানিয়েছে, ওদের যে সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর, যে এমইএ সরকার আটকে রেখেছে, মানে ছাড়পত্র পাচ্ছে না। কাজে আমি মনে করি এরপরে আমাদের সরকারের চুপ করে থাকার কোনো কারণ নেই। আমাদের সরকার ইমিডিয়েটলি ওদেরকে স্পষ্ট ভাষায় বলা উচিত যে এটা আমাদের ভ্যাকসিন, আমরা আগে অ্যাডভান্স টাকা দিয়ে কিনেছি, এইটা আমাকে দিতেই হবে এবং আমাকে ডিউ টাইমে দিতে হবে, কারণ আমার সেকেন্ড ডোজ থেকে এখন নেই। বাংলাদেশ চুক্তি করেছিল 3 কোটি ডোজ ভ্যাকসিন কিনতে। কথা ছিল 6 মাস ধরে প্রতি মাসে 50 লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ। গত 25 জানুয়ারি প্রথম চালানে 50 লাখ ডোজ টিকা আসে, দ্বিতীয় চালানে সেটা কমে যায় 20 লাখে। ভারতে বিপুল চাহিদার কারণে আটকে আছে এর পরের চালান। 80 লাখ এখনো বাকি, এই 80 লাখটা দিয়ে দেয়, তারপর দরকার হলে ওরা দেবে কি, আমরা হয়তো নিবই না ওদের কাছ থেকে। উই হ্যাভ আদার সোর্সেস, মানে আমরা বলছি, কিন্তু এইটা যেটা নাকি আমরা পে করেছি সরকার, এই জনগণের টাকা, এইটা ওরা আটকানোর কোনো অধিকার তাদের নেই, সেটা যত ক্রাইসিসই দেখাক না কেন। এটা অন্যান্য দেশের সাথে মিলালে হবে না। ওরা অন্য কোনো দেশ, এমনকি ভারতও কোনো অগ্রিম টাকা দেয় নেই। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বলছেন, ভ্যাকসিন পাবার ক্ষেত্রে সবার আগে থাকছে বাংলাদেশ সহ প্রতিবেশীদের অধিকার। We can't do more than we have, but what we have assured Bangladesh is we'll do our best to ensure that within the limits of physical production, whatever we can share, we will share. এদিকে পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলবেন ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রী তো আছেন, যদি কোম্পানি ঝামেলা করতে চায় তাহলে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরে বললে হি উইল ম্যানেজ ইট। কিন্তু এসবের সমাধান কি হবে? নাজমুল হাসান পাপন বলছেন, আরো শক্ত পদক্ষেপ নিতে। এটা জোরালো একটা ভাবেই বলতে হবে, ওই আনঅফিশিয়ালি ফোনে একটু কথা বলা এইটা না, আমার মতো একটা শক্ত স্টেপ আমাদের অবশ্যই নিতে হবে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টিকা নিয়ে গভীর সংকটে পড়েছে দেশ। বিএনপি নিজস্ব ফেসবুক পেজে আয়োজিত ভার্চুয়াল এক সভায় তিনি আজ একথা বলেন। তিনি আরও বলেন, শুধু একটি উৎসের উপর নির্ভর না করে আগেই চীন অথবা রাশিয়ার সাথে যোগাযোগ করা উচিত ছিল। টিকা সংগ্রহের ক্ষেত্রে যে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি এবং দূরদৃষ্টি অভাবের কারণে আজকে নতুন অনিশ্চয়তা গোটা জাতিকে হতাশ করে ফেলছে। রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে সরকারের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ শেয়ার বাজার লুটপাটে অভিযুক্ত এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে টিকা সরবরাহের এক চেটিয়া সুবিধা দিতে গিয়ে আজ সমগ্র জাতিকে এক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিয়েছে ভোটারবিহীন দুর্নীতিবাজ বর্তমানের সরকার। এবং একই উৎস থেকে টিকা সংগ্রহ করতে গিয়ে আজকে এই সংকট সৃষ্টি।
দেশে করোনায় শনাক্তের হার গত সপ্তাহের তুলনায় কমের দিকে। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় মারা গেছেন 83 জন, আর নতুন শনাক্ত 2697 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় 20,228 জনের। তাতে 2,697 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এই নিয়ে মোট শনাক্তের সংখ্যা 7,42,400। গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 13.11%। শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে 10,952 জনের, যা শতকরা 1.48। বাসাবাড়ি ও হাসপাতাল মিলে শনিবার পর্যন্ত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 5,477 জন করোনা রোগী। সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা এখন 6,53,151। শনাক্তের তুলনায় সুস্থতার হার 87.98%। করোনার এই দুঃসময়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে গর্ভবতী মায়েরা। একদিকে তাদের করোনা আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি সব হাসপাতালে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এই সময়ে গর্ভধারণে সতর্ক হবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আহমেদ রাব্বি তানিমের রিপোর্ট। গত 16 এপ্রিল সকালে সন্তানের জন্ম, আর বিকালেই করোনা আক্রান্ত মা রিফাতের মৃত্যু। ইম্পালস হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হলে অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যা সন্তানের জন্ম হয়। এর ক ঘন্টা পরেই আর ফেরানো যায়নি রিফাতকে। করোনায় মৃত্যু ভীতি ছুঁয়েছে সবাইকে। শঙ্কার বিষয়, করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছেন সন্তান সম্ভবা মায়েরা। করোনা হাসপাতাল সহ সব জায়গায় এখন রোগীর চাপ। মা ও শিশু হাসপাতালের বাইরে করোনা আক্রান্ত প্রসূতি মা ও নবজাতকদের জন্য মুগদা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ ছাড়া কোথাও আলাদা ওয়ার্ড নেই। নিজের ও অনাগত সন্তানের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দুশ্চিন্তায় গর্ভবতী ও সদ্য মা হওয়া নারীরা। করোনা টেস্ট ছাড়াই কিন্তু নিচ্ছি। হ্যাঁ, এখন যাদের সিমটম আছে কিন্তু ডেলিভারি পোর্শনটা মানে এখনই ডেলিভারি হয়ে যাবে, তাদেরকেও কিন্তু আমরা নিচ্ছি। কিন্তু তারা তো কোথায় যাবে? ওই মুহূর্তে ঘুরতে ঘুরতে তো রাস্তায় বাচ্চা হয়ে যাবে। কিন্তু করোনা শুনলে কেউ নেয়ই না। সেই জায়গায় আমাদের আলাদা জোন আছে, এখানে আমরা ডেলিভারি করি। ডেলিভারি হওয়ার পরে তখন আমরা তাদেরকে চিকিৎসা দিয়ে পাঠিয়ে দিই। এই পর্যন্ত প্রায় 80 থেকে 90টি সিজারিয়ান সেকশন করা হয়েছে। এখন আমরা আগের চেয়ে এখন রোগী বেশি সেকেন্ড ওয়েভে প্রচুর পরিমাণে প্রসূতি মা আক্রান্ত হচ্ছেন। গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় সংক্রমণের ঝুঁকি বেশি। ইউনিসেফ বলছে, করোনার জন্য মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা প্রায় 19% কমেছে। এছাড়া প্রাতিষ্ঠানিক প্রসব কমেছে 31%। এতে মাতৃমৃত্যু ছাড়াও অন্যান্য জটিলতার ঝুঁকি বাড়ছে, যা আশঙ্কাজনক বলছেন বিশেষজ্ঞরা। সেই গত মার্চ থেকে আজ অবধি অজস্র মাকে চিকিৎসা সেবা দিতে হচ্ছে, যারা করোনার উপসর্গ নিয়ে আমাদের কেন্দ্রে হাজির হচ্ছেন। প্রেগনেন্সিতে আসলে সবকিছুই ইমব্যালেন্স হয়ে যায়। হরমোনাল ইমব্যালেন্স একটা বড়সড় বিষয়, এবং করোনা সংক্রমণ হলে সেই মায়েদের মৃত্যু ঝুঁকি অন্যান্য স্বাভাবিক যে ইন্ডিভিজুয়ালের চেয়ে অনেক গুণ বেশি বেড়ে যায়। নবজাতকরাও আক্রান্ত হয়ে অনেক হাসপাতালের শিশু করোনা ইউনিটে ভর্তি। চিকিৎসকদের পর্যবেক্ষণ, পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে শিশুদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। ছুটির দিনে ঢিলেঢালা লকডাউনে প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে রাজধানী। গণপরিবহন ছাড়া সব ধরনের যানের চলাচল ছিল অবাধ। খুব কমই চোখে পড়েছে পুলিশের কড়াকড়ি। কাগজে কলমে চলছে লকডাউন, তবে সড়কের অবস্থা ভিন্ন। ফিরে এসেছে স্বাভাবিকতা। শনিবারও গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহনের নির্বিঘ্নে চলাচল অন্য ছুটির দিনের মতোই। সড়কে পুলিশের তল্লাশি চৌকি থাকলেও বেশিরভাগ জায়গাতেই ছিল না পুলিশ। যে দু এক জায়গায় চেক করা হয়, সেখানেও দেখা হয় শুধু মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চালকদের মুভমেন্ট পাস কিংবা বৈধ কাগজপত্র। একজনের বেশি যাত্রী পরিবহন করায় কোথাও কোথাও জরিমানা করা হয় কয়েকজন মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চালককে, যদিও পুরোটাই হয়রানি বলে অভিযোগ তাদের। আগে কোনোদিন সমস্যা হয় না, এই কয়েকদিন ধরে একটা দিনও সমস্যা হয় না, একদিনও সমস্যা হয় না। আজকে এখন আমরা দুইজন উঠেছি কেন? সেই জন্য এই যে লকডাউনের ভিতরে গাড়ি নিয়ে বার হয়েছি তাই। তবে রিকশা চালকদের কোথাও শনিবার আটকে রাখার দৃশ্য চোখে পড়েনি। বেসরকারি বিভিন্ন কোম্পানির চাকরিজীবীরাও যে যার কাজে গেছেন অবাধে। কোম্পানি যে ইনভয়েস অর্ডারকারী, সে অর্ডার দেখাইছি, তারপর ছাড়ো। মানুষ রাস্তায় অহরহ চলাচল করতেছে,
এতে কতটা কার্যকরী হবে সেটা আসলে আমার বলার হচ্ছে। পুলিশে ধরে আমাদের রিক্সা উল্টে খারাপ করে রাখছিল, আর আজকে এমন কোনো জায়গা ধরে না রিক্সা। সড়কে এত যানবাহন নিয়ন্ত্রণে অপারগতার কথা জানান পুলিশ সদস্যরা। আমরা যে রুটিন চেক, সেই চেকটা করতেছি, চেক করার পরে যারা বলতেছে সমস্যা বা তাদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু অযথায় যারা বের হয়েছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এত যানবাহন একসাথে চেক করা সম্ভব না, আর আমরা চেক করতে গিয়ে দেখা যাচ্ছে পিছনে টেলও হয়ে যাচ্ছে, জ্যাম হয়ে যাচ্ছে। তো সকালবেলায় একটু বেশি প্রেশার ছিল, এখন একটু হালকা আছে। তারা বলছেন একে একে সবকিছু যখন খুলে দেওয়া হচ্ছে তখন পুলিশের একার পক্ষে লকডাউন কার্যকর অসম্ভব ব্যাপার। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। আগামী 28 তারিখ বুধবার শেষ হচ্ছে লকডাউন। তারপর থেকে গণপরিবহন চলাচলের বিধিনিষেধ তুলে নেবে সরকার, তবে স্বাস্থ্যবিধি মানতে হবে। নিজ বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে আজ এসব কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশে লকডাউন চলছে, যানবাহন গণপরিবহন বন্ধ রয়েছে, অনেকেই আটকা পড়েছেন বিভিন্ন জায়গা, আসা যাওয়া বন্ধ। সরকার লকডাউনের পর গণপরিবহন চালানোর ব্যাপারেও সক্রিয় চিন্তাভাবনা করছে। লকডাউন শিথিল হলেও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি শিথিল হবে না, সেটি আরও কঠিন করতে হবে। এ ব্যাপারে আমি সকলকে অনুরোধ করছি। আরমানিটোলা প্রসঙ্গ। পুরান ঢাকার হাজী মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডে আহত নবদম্পতি মুনা আশিককে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানান তাদের অবস্থা সংকটাপন্ন। এছাড়া আইসিইউতে চিকিৎসাধীন বাকি দুজনের অবস্থাও শঙ্কামুক্ত নয়। এরই মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবন মালিক ও গুদাম মালিক সহ অন্তত 27 জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে পুরান ঢাকার হাজী মুসা ম্যানশনের এই আগুন কেড়ে নেয় 4 জনের প্রাণ। স্বজন হারানোর শোকের আর্তনাদ এখনো থামেনি। মাত্র 1.5 মাস আগে জুটি বাঁধা অগ্নিদগ্ধ মুনা আশিক দম্পতির জ্ঞান এখনো ফেরেনি। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ থেকে শনিবার তাদের লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবস্থা খুবই সংকটাপন্ন। 2 জন অলরেডি লাইফ সাপোর্টে আছে, আর বাকিরাও খুব যে একটা ভালো আইসিইউতে সেটা না। সেদিনের আগুনে আহত 20 জনের প্রায় সবারই শ্বাসনালী পুড়ে গেছে। 2 জনের চিকিৎসা চলছে আইসিইউতে। বাইরে থেকে কিন্তু বোঝা যায় না, কিন্তু রোগীর কাছে গেলে রোগী বলে শ্বাসকষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, ভিতরে কতটুকু পুড়ছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। অতএব সবাই কিন্তু শঙ্কামুক্ত না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মৃত্যুপুরী মুসা ম্যানশন থেকে রাসায়নিক দ্রব্যাদি সরিয়ে নিয়েছে। সিলগালা করে দেয়া হয়েছে ভবনটি। মুসা ম্যানশনের মালিক মোস্তাক আহমদ সহ অন্তত 27 জনের বিরুদ্ধে পুলিশ বংশাল থানায় মামলা করেছে। বিস্ফোরক জানিয়েও সে দেখা গেছে অবহেলাজনিত কারণে এই যে মৃত্যু ঘটলো, সেই কারণে হলে যে 304-এর কয়েকটিগুলোতে মামলাই করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত আর দোষীদের শাস্তি চান পুরান ঢাকাবাসী। লাইসেন্স যদি না থাকে, এটা আসলে ব্যবসায়ীর অনেক ব্যবসায়ী আছে, 2-1 জনের নাও থাকতে পারে, এটা আমরা স্বীকার করি, এটাও স্বীকার করব না। অনেক ঘটনা হয়েছে কেমিক্যাল নিয়ে, কেমিক্যালটা উড়াই দিলেই আশা করি আর এরকম ঘটনা হইব না, কোনো মায়ের কোলের বাচ্চার হারাবে না। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। বাইরে স্টিল বিরতি নিচ্ছি, এরপর আরো থাকছে। রানা প্লাজা ট্র্যাজেডির 8 বছর, বিচারের দীর্ঘসূত্রতায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। কুষ্টিয়ায় নদী খননের বালিতে কবর হচ্ছে বসতবাড়ি। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ, অক্সিজেন সরবরাহে বাধা দিলে ফাঁসির হুঁশিয়ারি। টিকা আটকানো বাংলাদেশের সাথে চুক্তির বরখেলাপ। করোনায় আরও 83 মৃত্যু, নতুন শনাক্ত 2697।
বৃহস্পতিবার থেকে চলবে গণপরিবহনও। আরমানিটোলায় দগ্ধরা কেউ শঙ্কামুক্ত নন, আহত দম্পতির লাইফ সাপোর্টে। আবার আমন্ত্রণ নিউজ এট 8-এ শিরোনাম শুনছিলেন। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির 8 বছর আজ। আহত ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে এখনও বিচার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। দুর্ঘটনা কবলিত ভবনের মালিক সোহেল রানার ফাঁসিও দাবি করেছেন তারা। নিহত শ্রমিকদের পরিবারের সদস্য, আহত শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই রানা প্লাজার দুর্ঘটনাস্থলে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। 1 মিনিট নীরবতা পালনের পর তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে সমবেত লোকজন সেখানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। তারা জানান, অভিযোগ গঠনের প্রায় 5 বছর হতে চলল, তবুও দায়ের করা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। 2013 সালের 24 এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামে বহুতল ওই ভবন ধসে প্রায় 1175 জন শ্রমিক নিহত হন। আহত হন 2000-এরও বেশি। বিশ্বের ইতিহাসে তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত রানা প্লাজার সেদিনের ভয়াল স্মৃতি আজও তারা করছে বেঁচে ফেরা শত শত শ্রমিককে। কুষ্টিয়ার গড়াই নদী তীরের অন্তত অর্ধশত পরিবার বালি বন্দী। নদী ড্রেজিংয়ের বালিতে চাপা পড়েছে বসতবাড়ি। কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের বহলা গোবিন্দপুর এলাকায় এখন বসতবাড়ি হারা মানুষের হাহাকার। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আলম শেখ দিনমজুরি করে সংসার চলে। মাথা গোজার ঠাঁইটুকু এভাবেই তলিয়ে গেছে গড়াই নদী খনন প্রকল্পের বালিতে। কেবল আলম শেখ নন, তার মতো অসহায় অবস্থা আর অনেকের। কদিন আগেও এই বাড়িগুলোতে ছিল প্রাণের উচ্ছ্বাস, তা আজ নীরব, জনশূন্য। কেন এই মানুষের দুর্ভোগ? কথা ছিল গড়াই নদী খনন প্রকল্পের ড্রেজিং করা বালি ফেলা হবে পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি পুকুরে, অথচ সেই বালি আশেপাশের বাড়িঘরে ঢুকে পড়েছে। অন্তত 46টি কাঁচা ও আধপাকা বাড়ির কোনোটির জানলা অবধি, কোনোটির চালা পর্যন্ত বালুর নিচে চাপা পড়েছে। আশ্রয়হীন এখন পরিবারগুলো। হাড়ি খড়ি যাই ছিল আমাদের টুকরো টাকরা সব বালুর নিচে ঢুকে দিল। আমরা আমাদের আর খাওয়া দাওয়া নেই, বালুর উপরে বসে কালতেছি, বসে বসে করে যাবো। বালির এই জায়গায় ব্যবসা করবে, সে যদি ব্যবসা না করতো, আমাদের সাথে দেখা করতে আসতো, সে আমাদের ভোট পেয়ে তো চেয়ারম্যান। এখনো আমাদের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। আমরা অসহায়ের মতন বসবাস করতেছি এখানে। এতগুলো পরিবার কি তাহলে পরিকল্পনাহীনতার বলি হলো, নাকি খামখেয়ালিপনার শিকার? কি উত্তর জেলা পানি উন্নয়ন বোর্ডের? যাদের যাদের ঘর বাড়ি ডুবে গেছে বা পানির মধ্যে গেছে, আমরা এদেরকে আমরা নিজেরা সহযোগিতা করে আবার পুনর্বাসনের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা হুমকি দামি কেন দেবো? ওদের এমনিতে তো ওরা হলো জলশ্বাসে বসবাস করতেছে। আমরা যদি এদেরকে একটা ভালো পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে পারি, এটা তো হুমকি দামের কোনো প্রশ্ন ওঠে না। এমন অদূরদর্শী ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ জেলাবাসী। বালি অপসারণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি তাদের। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। টাইমস হায়ার এডুকেশনের ইম্প্যাক্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 4র্থ স্থান অর্জন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ। এবছর টাইমস হায়ার এডুকেশন যে 1115টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে, তাতে বাংলাদেশের 7টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, স্টুয়ার্ডশিপ, আউটরিচ ও শিক্ষণ প্রক্রিয়ার প্রভাব বিবেচনা করে এই তালিকা প্রকাশ করা হয়। ইউল্যাবের সেন্টার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্টের পরিচালক ডক্টর সামিয়া সেলিম জানান, এসডিজি 17-তে স্কোর অর্জন ও বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 156তম হওয়া প্রমাণ করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ জাতিসংঘের এসডিজিতে কাজ করতে কতটা সক্ষম। মতো অংশগ্রহণ করে বিশ্বের 95টি দেশে 1115টি বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা করে টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র্যাঙ্কিং এ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
হিসেবে 24 থেকে 25 বিলিয়ন ডলার চলতি অর্থ বছরেই এসেছে, জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 18 বাংলার আয়োজনে করোনার অভিঘাতের মধ্যেও জনশক্তি প্রেরণ খাতের সফলতা নিয়ে শনিবারে আয়োজিত এক মুক্তমত আলোচনা অনুষ্ঠানে এই তথ্য জানান মন্ত্রী। আরও বলেন, এই করোনাকালে বিশ্ব যখন অর্থনৈতিক মন্দায় ঢুকছে, তখন বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখছে জনশক্তি খাত। এদিকে অতিমারির সময়েও বৈদেশিক খাতের এই অর্জন ধরে রাখতে সংশ্লিষ্ট সকলকে নিজেদের দায়িত্ব পালনে যত্নবান হওয়ার আহ্বান জানান শ্রম অভিবাসী বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। রেমিটেন্সের খাতটা ইনশাল্লাহ যে ভূমিকা আশা করা যাচ্ছে আমাদের অর্থনীতিতে যে ভূমিকা রাখবে, সে চেয়ে বেশি আমরা এই খাতটিকে রাখতে পারবো ইনশাল্লাহ। আমরা কিন্তু খুব প্লাস পয়েন্টে আছি এবং ইনশাল্লাহ প্লাস পয়েন্টে থাকবো। সকলে মিলে মাননীয় মন্ত্রীর আহ্বানে যদি আমরা একসাথে এক তালে এক লয়ে এক সুর আমরা কাজ করি, তার এই চিন্তা এবং সমাজ চিন্তাকে আমরা যদি একত্রিত করি, তাহলে কিন্তু অভিবাসী কর্মীদের সুরক্ষা করে আমাদের প্রবাসী আয়কে আমরা আরো বেশি বৃদ্ধি করতে পারবো। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ে বাণিজ্যিকভাবে ক্যাপসিকামের চাষ হয়েছে। হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহুল রায় বিদেশি এই সবজি চাষ করে সফলতা পেয়েছেন। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সময়টি কাজে লাগিয়েছেন সদর উপজেলার পশ্চিম ভগদনপুর গ্রামের এই শিক্ষার্থী। টিউলিপ ফুল চাষের পর 1.5 বিঘা জমিতে বিদেশি জাতের সবজি ক্যাপসিকাম আবাদ করেছেন তিনি। এতে তার খরচ হয়েছে প্রায় 7 লাখ টাকা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। 3 থেকে 4 মেট্রিক টন ফলন পাবেন বলে আশা রাহুল রায়ের। এরই মধ্যে প্রতি কেজি 150 টাকা করে বিক্রিও করেছেন। উচ্চ মূল্যের ফসলটির অর্থনৈতিক সম্ভাবনার কথা জানিয়ে চাষিদের উৎসাহ দিচ্ছে জেলা কৃষি বিভাগ। আবারও বাজেট বিরতি, এরপর আরও থাকছে। 10 মাসে প্রথমবারের মতো ইসরায়েলে করোনায় মৃত্যু শূন্য দিন। করোনা রত্নের ডাবল সেঞ্চুরিতে ক্যান্ডি টেস্টের 4র্থ দিন শ্রীলঙ্কার। নিউজ এট 8-এ আবারও আমন্ত্রণ জানাচ্ছি। মৌলভীবাজারের লাউয়াছড়া সংরক্ষিত বনে আগুন লেগে পুড়ে গেছে প্রায় 4 একর এলাকার গাছপালা। শনিবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের হিট বাংলাদেশের পাশের একটি টিলা থেকে ধোঁয়া দেখে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় 3 ঘন্টার চেষ্টায় বিকেল 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, প্রায় 4 একর এলাকার বাঁশ ও বেত বাগানের বেশ ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানতে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কাঠ সংগ্রহ করেন ওনারা টাকা দিয়ে। আন্তর্জাতিক, বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 14,62,00,000 ছাড়িয়েছে আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে 31 লাখ। 10 মাসের মধ্যে প্রথমবারের মতো শুক্রবার ইসরায়েলে করোনায় কেউ মারা যায়নি। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী এ পর্যন্ত সেরে উঠেছেন 12,41,00,000 করোনা রোগী। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের বর্তমান সংখ্যা 3,27,00,000-এর উপরে। মৃত্যু 5,85,000। ব্রাজিলে আক্রান্ত 1,42,00,000-এর বেশি। মারা গেছেন 3,86,000-এর বেশি মানুষ। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন 23,23,000 এবং মৃত্যু হয়েছে 2,14,504 জনের। মৃত্যুর দিক থেকে পঞ্চম ও আক্রান্ত বিবেচনায় 6ষ্ঠ স্থানে থাকা যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা 44 লাখের ওপরে আর মৃত্যু হয়েছে 1,27,000-এর বেশি মানুষের। ইতালিতে আক্রান্তের সংখ্যা 39,35,000, মারা গেছেন 1,18,699 জন মানুষ। ক্লেমন স্পোর্টস নিউজ।
ক্যান্ডি টেস্টে বোলারদের ব্যর্থতায় মলিন বাংলাদেশি ব্যাটসম্যানদের পারফরম্যান্স। চতুর্থ দিনে কোনো উইকেটই পায়নি বাংলাদেশ। আলোর স্বল্পতায় দ্বিতীয়বারের মতো খেলা বন্ধ হওয়ার আগে শ্রীলঙ্কা তুলেছে 3 উইকেটে 512 রান। বাংলাদেশ থেকে তারা পিছিয়ে 29 রানে। ড্রয়ের দিকে এগোচ্ছে ক্যান্ডি টেস্ট। পাল্লেকেলের আকাশে কালো মেঘ, আর এমন একটি দিন কেটেছে বাংলাদেশে। টাইগার বোলাররা 76 ওভার হাত ঘুরিয়ে ছিলেন উইকেট শূন্য। মাঝে যে সুযোগগুলো এসেছে সেগুলো হেলায় হারিয়েছে উইকেট রক্ষক ও ফিল্ডাররা। টেস্টে চতুর্থবারের মতো পুরো একদিনে প্রতিপক্ষর কোনো উইকেটই তুলতে পারল না তারা। দিনের প্রথম সেশনে খেলা হয়েছে 31 ওভার, যেখানে লঙ্কানরা তুলেছে 102 রান। মধ্যাহ্ন বিরতির পর থেকে চা বিরতি, এর মাঝেও দাপট দেখিয়েছে দ্বীপ দেশটি। এ সময় তারা করেছে 111 রান। খেলা হয়েছে মোট 30 ওভার। শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুণারত্নে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি দেখা পেলেন দিনের শেষ সেশনে। 387 বলে এই মাইল ফলক স্পর্শ করেন দিমুথ, আর তার সঙ্গী ধনঞ্জয় ডি সিলভা 150 করতে খেলেন 274 বল। Good work, very good work, Dhananjay De Silva. Down the wicket, mid-on saving one, mid-wicket saving one, and that brings up his 150. আলোক স্বল্পতায় দিনের 22 ওভারের মতো বাকি থাকতে খেলা বন্ধ হওয়ার আগে করুণারত্নে 234 আর ডি সিলভা 154 রানে অপরাজিত ছিলেন। শুভদেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ, অক্সিজেন সরবরাহে বাধা দিলে ফাঁসির হুঁশিয়ারি। টিকা আটকানো বাংলাদেশের সাথে চুক্তির বরখেলাপ। করোনায় আরও 83 মৃত্যু, নতুন শনাক্ত 2697। বৃহস্পতিবার থেকে চলবে গণপরিবহনও। আরমানিটোলায় দগ্ধরা কেউ শঙ্কামুক্ত নন, আহত দম্পতি লাইফ সাপোর্টে। রানা প্লাজা ট্র্যাজেডির 8 বছর, বিচারের দীর্ঘসূত্রতায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। কুষ্টিয়ায় নদী খননের বালিতে কবর হচ্ছে বসতবাড়ি। 10 মাসে প্রথমবারের মতো ইসরায়েলে করোনায় মৃত্যুশূন্য দিন। এবং করুণারত্নের ডাবল সেঞ্চুরিতে ক্যান্ডি টেস্টের চতুর্থ দিন শ্রীলঙ্কার। এই ছিল নিউজ এট 8। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইল ফোনে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।